সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। সাথে রয়েছি আমি প্রাপন্তী চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। বিষয়ের পক্ষে বলবে সিলেট সরকারি কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে। পক্ষ দল সিলেট সরকারি কলেজের বিতার্কিকরা হলেন সুমিত বণিক, মুরসালাত ইয়াসিন ও তাদের দলনেতা আবু সাইদ। বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিতার্কিকরা হলেন মোহাম্মদ ফাইজুস সালেহিন, রুবায়াত খান সাকিব ও তাদের দলনেতা অনিন্দ প্রতিম সিনহা। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। প্রথমেই রয়েছেন ফয়সাল আকবর, গবেষণা কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সাথে রয়েছেন সানজিদা আফরোজ তিথি, সাবেক বিতার্কিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং শফি মাহমুদ সাগর, সাবেক বিতার্কিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর আমাদের আজকের বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি আমাদের আজকের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সর্বশেষে ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে আজ সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বেই চলুন একবার জেনে আসি আমাদের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতার যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত ও 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। আজকের বিষয়বস্তু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। এর পক্ষে রয়েছেন সিলেট সরকারি কলেজ এবং বিপক্ষে যারা বলবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা সুমিত বণিক, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজও যারা ঘৃণা ছড়ায়, মিথ্যাবাদী পাপী, তাদের রুখে দাও সবাই, তারা মানুষ সাপী। দেখো অতলে ঝড় ঢেউ কল্লুলে চলেছে ভয়ঙ্কর, তাই আজ রাতে জাহাজ রাখতে কাণ্ডারি হও সতর্ক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এরকম সতর্কবাণী দেওয়া সত্ত্বেও সাম্প্রদায়িক আক্রোশ দিন দিন বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্ক মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে। আজ বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক, এবং যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের এই বিতর্ক মঞ্চে পক্ষদল হিসেবে আমরা এটা প্রমাণ করে যাব যে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অনেকগুলো অনুঘটক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম তন্মধ্যে প্রধান।
আর আমাদের বিপক্ষ দলকে এটি প্রমাণ করে যেতে হবে যে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অনুঘটক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং অন্য কোনো মাধ্যমই প্রধান। আজ আমি আমাদের দলের প্রথম বক্তা হিসেবে পদবাচ্যের গুরুত্বপূর্ণ অংশগুলোর যথাযথ সংজ্ঞায়ন করে যাব, বিতর্কের ক্ষেত্র নির্ধারণ করে যাব এবং আজকের বিতর্কে আমাদের দলীয় বক্তব্যের রূপরেখা প্রণয়ন করে যাব। মাননীয় সভাপতি, আমাদের দলের দ্বিতীয় বক্তা উপযুক্ত তত্ত্ব ও বাস্তবিক উদাহরণ উত্থাপনের মাধ্যমে আমাদের অবস্থান আরও দৃঢ় করবেন এবং আমাদের দলের তৃতীয় বক্তা তথা আমাদের দলের দলনেতা দলীয় সমন্বয় রক্ষা করার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করবেন। সরাসরি চলে আসছি সংজ্ঞায়নে। প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা সহজে তথ্য, ছবি, ভিডিও, মতামত, অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করতে পারেন এবং একে অপরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, মন্তব্য, প্রতিক্রিয়া ও আলোচনায় অংশ নিতে পারেন। উদাহরণ হিসেবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, রেডিট ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় সভাপতি, বর্তমানে 2025 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বিশ্বব্যাপী প্রায় 5.3 বিলিয়ন, অর্থাৎ বিশ্বব্যাপী প্রতি 3 জনের মধ্যে 2 জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তথ্যসূত্র দি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক আক্রোশ হলো ধর্ম, জাতি, বর্ণ বা গোষ্ঠীগত পার্থক্যের কারণে অন্য কোনো গোষ্ঠীর প্রতি তীব্র রাগ, ঘৃণা, শত্রুতা বা আক্রমণাত্মক মনোভাব। এটি সাধারণত হিংসা, বিদ্বেষ, ভিন্ন গোষ্ঠীর প্রতি অবিশ্বাস, অপবাদ, আক্রমণাত্মক আচরণ এসবের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তথ্যসূত্র বাংলাদেশ শিক্ষক বাতায়ন, বাংলাদেশ। চলে আসছি অনুঘটকের সংজ্ঞায়নে। মাননীয় সভাপতি, কেমব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে ক্যাটালিস্ট তথা অনুঘটক হলো এমন একটি উপাদান বা মাধ্যম যা নিজে পরিবর্তিত বা ক্ষয়প্রাপ্ত না হয়েও কোনো ঘটনার গতি, তীব্রতা বা পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। অর্থাৎ অনুঘটক নিজে মূল কারণ নয়, কিন্তু মূল কারণ যেটা ইতোমধ্যে বিদ্যমান তার গতি অনেক দ্রুত, পরিসর অনেক বড় এবং অনেক বেশি তীব্রভাবে ঘটতে সাহায্য করে এই অনুঘটক। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকের এই মহান বিতর্ক মঞ্চে আমি এবং আমার দল মোট 4টি ক্ষেত্রের উপর দাঁড়িয়ে বিতর্ক করব। ক্ষেত্রগুলো হচ্ছে, প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যালগরিদম, দ্বিতীয়ত মানুষের সাম্প্রদায়িক মূল্যবোধ, তৃতীয়ত অ্যানোনিমিটি ও ডিজিটাল সাক্ষরতার অভাব, চতুর্থত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দ্রুত প্রতিক্রিয়া সংস্কৃতি। মাননীয় সভাপতি, আমি প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদমগুলো এমনভাবে কাজ করে যে উত্তেজনাপূর্ণ, আবেগোদ্দীপক বা বিতর্কিত কন্টেন্ট বেশি এঙ্গেজমেন্ট তথা লাইক, শেয়ার, কমেন্ট পায়। তাই এই ধরনের কন্টেন্টকে অ্যালগরিদম বেশি রিচ বা ভাইরাল করে তোলে। এটার ফলে ঘৃণ্য ভাষা, বিভক্তি, উস্কানি ও বিতর্কিত বিষয়গুলো সহজে ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের কাছে এবং সাধারণ ভালো বা তথ্যভিত্তিক কন্টেন্টের চেয়ে এগুলো অধিক দেখা ও শোনা হয়। তথ্যসূত্র theguardian.com। এ বিষয়ে ইউনিসেফের একটি জরিপে দেখা গেছে ভুল তথ্য ও নেতিবাচক বা হিংসাত্মক কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি ছড়িয়ে পড়ে এবং এর কারণে ব্যবহারকারীদের অনলাইনে ক্ষতিকর অভিজ্ঞতা ও মানসিক চাপ ক্রমশ বেড়েই চলেছে, যার ফলে সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি এঙ্গেজমেন্ট পাওয়ায় দেখা যায় ব্যবহারকারীদের সাম্প্রদায়িক সংঘাতের দিকে বেশি ঝুঁকে পড়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আসছেন বিপক্ষ দলের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রথম বক্তা মোহাম্মদ ফাইজুস সালেহীন। ফাইজুস সালেহীন, আপনার বক্তব্য উপস্থাপন করুন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম নেই নজরে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। লালন গীতি থেকে শুরু করে বিদ্রোহী নজরুল, ভাওয়ালি গানের গ্রামের নজওয়ান, হিন্দু মুসলমানের মিলেমিশে বাবলা গান আর মুর্শিদি গাওয়া। সাম্য সম্প্রীতির এই পৃথিবী এবং এই বাংলায় উদারতা এবং সৌজন্যের এমন হাজারো মর্মবাণী আমার কানে বাজে। তবু আমি দেখেছি মানবতার বাতিঘরে ঝড়ো হাওয়া বয়ে যেতে।
আমি দেখেছি ইসরায়েলি উগ্রতার শিকার গাজার ধ্বংসস্তূপে বসা মা হারা ছোট্ট শিশুর আর্তনাদ। আমি আমার চোখে ভাসে গুজরাটের নরসংহার, রাখাইনের ধ্বংসলীলা, সিরিয়ার গৃহযুদ্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। বিপক্ষে অবস্থান করছি, অর্থাৎ আজকে আমরা বলে যাব সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অন্যতম একটি বড় অনুঘটক, তবে এটি প্রধান অনুঘটক না। প্রধান অনুঘটক হচ্ছে আমাদের মানবিক গুণাবলীর অভাব এবং ক্ষমতার রাজনীতি, যা আমাদের মধ্যে জাতিবিদ্বেষের জন্ম দিয়েছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি লক্ষ্য করলে প্রথমেই যে জিনিসগুলো সংজ্ঞায়নের দাবি রাখছে সেই জিনিসগুলো হলো সাম্প্রদায়িক আক্রোশ, অনুঘটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক আক্রোশ বলতে ধর্ম, জাতি বা সম্প্রদায়ের পরিচয়ের ভিত্তিতে অন্য ধর্ম, জাতি বা সম্প্রদায়ের প্রতি থাকা তীব্র রাগ এবং বিদ্বেষকে বোঝাচ্ছি। রসায়নে যেমন অনুঘটক কোনো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়, ঠিক তেমনি মানুষের চিন্তাধারায় যুগ যুগ ধরে এই সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধি এবং ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে কারণগুলো রয়েছে আমরা তাদেরকেই আজ অনুঘটক হিসেবে চিহ্নিত করছি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হলো একটি ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং নিজের মতামত প্রকাশ করতে পারি, এবং ঠিক এই জায়গাটাতে আজকের বিতর্কের প্রধান বিষয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সামাজিক যোগাযোগ মাধ্যম এটি একটি মাধ্যম, এটি একটি প্রযুক্তি। একটা মাধ্যম, একটা প্রযুক্তি কখনো আমার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে আমি কিভাবে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করব, সেই প্রযুক্তিকে ব্যবহার করব, সেটা সম্পূর্ণরূপেই আমার মানসিকতা, আমার চিন্তাধারা এবং আমার বিবেকের উপর নির্ভর করছে। আমি ছুরি দিয়ে ফলমূল না কেটে মানুষ খুন করে যদি বলি সেই খুন আমি না, খুন ছুরি করেছে, তা কখনো যুক্তিযুক্ত নয়। আমি কাউকে গুলি করে যদি বলি খুনটি আমি না, খুনটি গুলি করেছে, তা কখনোই যুক্তিযুক্ত নয়। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি শুধুমাত্রই একটি মাধ্যম, এটি নিজে নিজে চলতে পারে না। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আক্রোশ বৃদ্ধির একটি কারণ হয়েও থাকে, এর পিছনের প্রধান কারণ হচ্ছে সেই সব মানুষদের মানসিকতা, সেই সব মানুষদের মূল্যবোধের অভাব, যারা এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে আক্রোশ বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড়া করাতে হলে তার আগে আপনি দাঁড়া করান সেই সব মানুষদেরকে যারা রাজনৈতিক তাদের স্বার্থ সিদ্ধির জন্য অথবা তাদের এরকম সমস্যা সৃষ্টির জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে যাচ্ছে। আমরা মানছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যতম বড় একটি অনুঘটক, তবে এটি প্রধান অনুঘটক না। প্রধান অনুঘটক হলো আমাদের মানবিক শিক্ষার ঘাটতি, যা ক্ষমতার রাজনীতি এবং সামাজিক রাজনৈতিক বিভাজনের মাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে। যে মানুষটি আজ ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে আঘাত হানছে, যে মানুষটি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে, যে মানুষটি 2021 সালে দুর্গাপূজার মণ্ডপে কুরআন শরীফ রেখে আসে, সেই মানুষটি কি আজ ইন্টারনেট না থাকলে, সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে এই কাজগুলো কি করতো না? আমরা কি দেখিনি মধ্যযুগের জাত প্রথা? আমরা কি দেখিনি 46-এ নোয়াখালীর গণহত্যা? আমরা কি দেখিনি গুজরাটের নরসংহার? সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সাময়িক বর্তমান যুগের মাধ্যম। প্রধান কারণ সেই যুগ যুগ ধরে বয়ে আসা মানবিক শিক্ষার অভাব এবং ক্ষমতার রাজনীতি। তথ্য প্রযুক্তি সর্বোচ্চ কোনো মিথ্যা গুজব বা তথ্য আমার পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু সেই পোস্টদাতা আদৌ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন মিথ্যা গুজব পোস্ট করবেন কিনা সেটি যেমন তার মানবিক জিনিসটির উপর নির্ভর করছে, ঠিক একইভাবে জনগণ সেই পোস্ট দেখে উগ্র আচরণ করবে নাকি তার প্রতিবাদ করবে সেটাও মানবিক শিক্ষার উপরই নির্ভর করছে। তার উপর আজকে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা যেমন অ্যালগোরিদমের কথা বলে গিয়েছেন, যে কোনো অ্যালগোরিদমিক প্ল্যাটফর্ম হতে পারে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিয়ন্ত্রিত হয় ব্যবহারকারীর দ্বারা। আমি যে ধরনের কন্টেন্টই খুঁজবো সেই ধরনের কন্টেন্টই সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার আমার কাছে নিয়ে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাই এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাঙ্গা বিরোধী ক্যাম্পেইন, ফ্যাক্ট চেকিং, আন্তধর্ম সংলাপও কিন্তু আছে। এটি একমাত্রিক ক্ষতিকারক নয়, ব্যবহারকারী চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভালো কাজে ব্যবহার করতে পারে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক কিছু পোস্ট করা, সেই পোস্ট আমার পর্যন্ত আসা এবং সেই পোস্ট দেখে আমি কি প্রতিবাদ করব নাকি আমি তার দ্বারা প্রভাবিত হব, সম্পূর্ণ জিনিসটাই নির্ভর করছে আমার মানবিক শিক্ষার উপর। মাননীয় সভাপতি, গাজা মিনিস্ট্রি অফ হেলথ বলছে গত 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারায় 68,216 জন গাজাবাসী, যার মাঝে 20,000-এর বেশি হচ্ছে শিশু। জাতিসংঘের তথ্য বলছে সিরিয়ার গৃহযুদ্ধে আলাউ এবং সুন্নি মুসলিমদের সংঘাতে 5,30,000-এর বেশি মুসলমান বা এরা শহীদ হয়েছে। এখন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলকে বলছে গাজা এই গণহত্যা চালাতে? বলছে না। কারা বলছে এই সংঘাত সৃষ্টি করতে? বলছে না। এই প্রধান কারণ তাদের ক্ষমতার রাজনীতি, তাদের মানবিক শিক্ষার অভাব, যা জন্ম দেয় তাদের মাঝের এই জাতিবিদ্বেষকে। ধন্যবাদ সবাইকে। এবার বক্তব্য রাখবেন সিলেট সরকারি কলেজের দ্বিতীয় বক্তা মুরসালাত ইয়াসিন। মুরসালাত ইয়াসিন, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। পৃথিবীটা হোক
মানুষের। থাকুক অন্তরে ধর্ম, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। একবিংশ শতাব্দীর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমাদের আশ্বাস দেয় লক্ষ লক্ষ বন্ধুকে একসাথে করার এবং ভার্চুয়ালি একটা সমাজ বিনির্মাণ করার, যেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে আমরা থাকতে পারবো, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিভ্রান্তিকর মরুর প্রান্তরে আমরা দেখি আমাদের সেই মরীচিকা আমাদের এই আশ্বাসকে গুড়িয়ে দেয়। কেননা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মরীচিকার দামে বিকিয়ে যায়। এমনই নির্মম বাস্তবতায় আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। মাননীয় সভাপতি, সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট এবং উস্কানিমূলক বক্তব্য, টার্গেটেড কন্টেন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং যার ফলে বিভিন্ন ধর্ম, জাতি বা গোষ্ঠীর মানুষের মধ্যে রাগ, সন্দেহ এবং সংঘাত খুব দ্রুত বাড়ে, যার মাধ্যমে সাম্প্রদায়িক আক্রোশটা দ্রুত বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, তাছাড়া আপনি মানতে বাধ্য হবেন আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি চাইলেই যে কোনো ধরনের গুজব, খবর বা উস্কানিমূলক ঘটনা তৈরি করে যে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারবেন এবং এই বিভ্রান্তি তৈরি করতে আপনার কোনো ফিল্টার থাকে না। অর্থাৎ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সত্য মিথ্যা যাচাই করার কোনো সিস্টেমই তারা প্রয়োগ করে না। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করেন আমার দলের প্রথম বক্তা আমাদের 4টা ক্ষেত্র দেখিয়ে গিয়েছেন, যে 4টা ক্ষেত্রে আমাদের মূল ডিবেটটা রান করব। মাননীয় সভাপতি, দেখেন আজকে আমরা যে 4টা ক্ষেত্র দেখিয়ে গিয়েছি, 4টা ক্ষেত্রের মধ্যে হলো ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম, মানুষের সাম্প্রদায়িক মূল্যবোধ, অ্যানোনিমিটি এবং ডিজিটাল সাক্ষরতা এবং সর্বশেষ দ্রুত প্রতিক্রিয়া সংস্কৃতি। মাননীয় সভাপতি, দেখেন আজকে আমি এই 4টা ক্ষেত্র ব্যাখ্যা করব এবং বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যেই সাম্প্রদায়িক আক্রোশ তৈরি হয়েছে তার উদাহরণ দেব এবং আমার প্রতিপক্ষ দলের দেখিয়ে যাওয়া কয়েকটা যুক্তি এবং উদাহরণের রিভার্টাল দিব। মাননীয় সভাপতি, দেখেন আজকে মানুষের সাম্প্রদায়িক বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মানুষরা হলো ধর্মপ্রাণ। আজকে যারা মুসলমান তার ধর্মকে সে ভালোবাসে, একজন হিন্দু তার ধর্মকে ভালোবাসে, সে তার ধর্মের জন্য জীবনও দিতে পারে। ঠিক এই জায়গাতে যখন কোনো মানুষ একটা ধর্মের বিরুদ্ধে বা কোনো ধরনের অপপ্রচার ছাড়ায়, তখন কিন্তু তার উপর অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। মাননীয় সভাপতি, পিউ রিসার্চ এর মতে ধর্মীয় পক্ষপাতিত্ব থাকা ব্যক্তি অনলাইনে ইন গ্রুপ, আউট গ্রুপ কন্টেন্ট দ্রুত বিশ্বাস করে। অর্থাৎ তার ধর্মের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু অপপ্রচার বা গুজব ছড়ায়, সে কিন্তু এটাকে সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করার আগে সে কিন্তু এটাকে বিশ্বাস করে ফেলে এবং এটাতেই আমাদের মূল সমস্যা। এই যে সে বিশ্বাস করে ফেলবে, এই বিশ্বাস করার ফলে কিন্তু তার অপর ধর্ম, যে ধর্ম দ্বারা সে অপমানিত হচ্ছে, তার বিরুদ্ধে একটা আক্রোশ সৃষ্টি হবে। এই আক্রোশটাই হলো আমাদের সাম্প্রদায়িকতা নষ্টর একটা প্রধান কারণ এবং এটার যে প্রধান অনুঘটকটা হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় সভাপতি, লক্ষ্য করেন আজকে আমরা কেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান অনুঘটক হিসেবে দায়ী করছি। এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে ডিজিটাল সাক্ষরতার অভাব। বাংলাদেশের মাননীয় সভাপতি, দ্য ডেইলি অবজারভারের একটা গবেষণা দেখে গেছে বাংলাদেশের মাত্র 6% মানুষ সম্পূর্ণভাবে ডিজিটাল সাক্ষরতার সাথে পরিচিত এবং প্রায় 23% মানুষ অর্ধ ডিজিটাল সাক্ষরতার সাথে সম্পৃক্ত। এই জায়গাতে মাননীয় সভাপতি দেখা যায় অধিকাংশ মানুষ ডিজিটাল সাক্ষরতার সাথে সম্পৃক্ত না, তাই যে কোনো ধরনের ভুয়া খবর বা ভুয়া কোনো তথ্য বা গুজব তারা সহজেই বিশ্বাস করে ফেলবে। মাননীয় সভাপতি, আমি কয়েকটা উদাহরণ দিই। আমরা মাননীয় সভাপতি কয়েকদিন আগে দেখেছি যে টঙ্গী থেকে এই টঙ্গীর একজন মসজিদের ইমাম, সেই ইমাম তিনি একটা নাটক সাজান, যে গুম হওয়ার নাটক সাজান। তিনি বলেন যে ইসকনের কর্মীরা তাকে গুম করে নিয়েছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সারা দেশে এই গুজবটা ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে জানা যায় যে এটা একটা মিথ্যা ঘটনা ছিল। কিন্তু এর প্রভাবটা কি দেখতে পারি? এই প্রভাবটা দেখতে পারি সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এবং তৌহিদি জনতারা, যেখানে হিন্দুদের হাতে একটা ফিতা পরা থাকে, যাদের হাতে এই ফিতাটা দেখছেন তার থেকে সেখানে ছিঁড়ে তাকে হ্যারাসমেন্টের শিকার করছেন। মাননীয় সভাপতি, এই যে তার একটা সাম্প্রদায়িক আক্রোশটা তৈরি হলো এবং বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা বিনষ্টের একটা
পর্যায়ে চলে গেল। এর প্রধান কারণটা কি? এই সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধুমাত্র এটা না, আর সম্প্রতি আরেকটা ঘটনা ঘটে মাননীয় সভাপতি বাউল সম্প্রদায়ের উপর, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন বাউল একজন প্রধান, তিনি ধর্ম অবমাননা করেন। মাননীয় সভাপতি, আমি মানলাম ধর্ম অবমাননা করেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেই জায়গাতে প্রতিটা বাউলকে ধরে কিন্তু হ্যারাসমেন্ট করা হয় এবং তাদের উপর অত্যাচার চালানো হয়। মাননীয় সভাপতি, তাদের যদি আমরা কিছু রিভার্টাল দিই, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে ইন্টারনেট না থাকলে কিভাবে এই বিষয়টা হতো। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রুবায়েত খান সাকিব, আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসাম্প্রদায়িকতার ছোঁয়ায় ছেয়ে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশের রামু বৌদ্ধ মন্দিরে একের পর এক হামলা থেকে শুরু করে ভারতের গুজরাট কিংবা আহমেদাবাদে হিন্দু মুসলিম দাঙ্গা, পাশাপাশি আজকে চীনে সংগঠিত উইঘুর মুসলমানদের উপর নির্যাতন, কিংবা তথ্য প্রযুক্তি থেকে 20 বছর দূরে থাকা সুদানের মতো দেশগুলোতে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, সেই বিষয়গুলো আজকে আমাদের ভাবতে শিখায়, আমাদের চেতনা জাগাতে শিখায় কিভাবে অসাম্প্রদায়িকতা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদান করার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। কথা রেজ ধরে বলতে চাই, তাদের পক্ষদলের প্রথম বক্তা যেভাবে বিতর্কটা শুরু করেছে যে আজকে তথ্য প্রযুক্তি সকলের কাছে সমানভাবে চলে যাচ্ছে, এই মুহূর্তে আজকে যদি আপনি বাংলাদেশের কয়েকটি ঘটনার উদাহরণ দেওয়ার মাধ্যমে বিতর্কটাকে প্রমাণ করার চেষ্টা করেন যে আসলে এই কারণেই হচ্ছে, তাহলে কখনো জিনিসটা গ্রহণযোগ্য হয় না। কেননা যখন আপনি ধরে নিচ্ছেন সারা বিশ্বে তথ্য প্রযুক্তি চলে যাচ্ছে, সেখানে সারা বিশ্বে প্রত্যেকটি ঘটনাকে আলাদা আলাদাভাবে তার পিছনে কি কারণ সেগুলোকে দেখাটা খুব বেশি পরিমাণ জরুরি। দ্বিতীয়ত, আমরা যেখানে মানবিক মর্যাদা এবং পাশাপাশি রাজনীতির উগ্রবাদী নিয়ে কথা বলছি এবং আমরা তাদের কাছ থেকে উত্তর আশা করছি যে তারা আসলে দেখাবে কেন এই সব কারণ বাদ দিয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান অনুঘটক, কিন্তু আজকে তারা বিতর্কটা করছে শুধুমাত্র এই জায়গা থেকে যে তথ্য প্রযুক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখছে, এর পাশে যেগুলো সেগুলো ভূমিকা রাখছে না। তাদের কাছে কোনো আলাদা যুক্তি নাই কিভাবে রাখছে না। আপনাকে দেখিয়ে যাই কেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাদেও বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে আলাদা করেও এইসব বিষয় ভূমিকা রাখছে। প্রথমত, উইকিপিডিয়ার তথ্য মতে 2023 সালের জুন থেকে শুরু করে 2024-এর জুলাই মাসে বাংলাদেশে প্রায় সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে 3500-র মতো। পুলিশের তথ্য মতে মাননীয় সভাপতি দেখা গিয়েছে এসব ঘটনার পিছনে মানুষের ব্যক্তিগত স্বার্থ, 1, 2 মানুষের কোনো ধরনের মানুষ বা মোল্লা বা পীর মানুষের কথার দ্বারা আক্রোশগুলা বা তাদের কথার আক্রোশের মাধ্যমে তাদের মহল্লায় হামলাগুলো বেশি হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরেন আমাকে যখন আমার মসজিদ থেকে কোনো মোল্লা বলছে যে তোমার মহল্লায় হিন্দুরা এটা করেছে, আমি তখন এই আক্রোশটা নিয়ে মহল্লাগুলো হামলা চালাতে থাকি। আপনাকে একটু ভারতের দিকে নিয়ে যায় মাননীয় সভাপতি। ভারতে দেখবেন গুজরাট কিংবা এই যে 1960-এর দশকে বাবরি মসজিদের হামলা, 60-এর দশকে বাবরি মসজিদের হামলার শুরুটা কিন্তু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে হয়নি এবং এই রেশটা এখন পর্যন্ত খুব চলে যাচ্ছে এবং ভারত আজকে বাবরি মসজিদের হামলায় এখনো ভয়ে তারা কাজ করতে পারছে না। সমস্যাটা হচ্ছে আজকে এর পিছনে মূল কারণ ছিল 60 থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনৈতিক উগ্রবাদ কিংবা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা। আমরা ভারতের রামনবমীতে চলে যাই, যেখানে রামনবমী অনুষ্ঠানে বাংলাদেশের এই যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংঘাতটা দেখা যায়। কিভাবে দেখা যায়? যখন রমজান মাসে এই মুসলিম মানুষগুলা নিজেদের ইফতার করা শুরু করে, হিন্দু মানুষগুলা এই সময় তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে উস্কানিমূলক গান শোনায়, তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা শুরু করে, যার মাধ্যমে পাথর নিক্ষেপ থেকে শুরু করে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর পিছনে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখছে না। কি ভূমিকা রাখছে? ওই হিন্দু লোকটা বা ওই মুসলিম লোকটা যারা নিজেদের ধর্মীয় মনোভাবটাকে পুঁজি করে নিজেদের উগ্রবাদটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। তাদের কথা মতে আজকে ওই যে পীর বাউলের জিনিসগুলো ভাইরাল হয়েছে, এটার পিছনে যে মানুষটা মব সৃষ্টি করছে সেই মানুষটা বেশি পরিমাণ দায়ী। আজকে কখনো তথ্য প্রযুক্তি তারা শুধুমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি বেন ট্যালেন্টের ঘটনা দেখেন অস্ট্রেলিয়াতে, সেই অস্ট্রেলিয়ার ঘটনায় সে তখন তার যে ঘটনাটা সেটা লাইভ করার চেষ্টা করছিল শুধুমাত্র দেখানোর জন্য যে সে এই উগ্রবাদটা করতে পারে, কিন্তু তার পিছনে তার জাতীয়তা বোধের অভাব ছিল। সে জাতীয়তা বোধের অভাব থেকে বর্ণত্ববাদকে বা বর্ণবাদকে পুঁজি করে সে অস্ট্রেলিয়ার মুসলমানদের উপর হামলা করতে কার্পণ্যবোধ করেনি। এর পিছনে কখনো তাকে তথ্য প্রযুক্তি বলে দেয় নাই বা সোশ্যাল মিডিয়া বলে দেয় নাই যে তুমি বর্ণবাদ, তুমি উগ্রবাদ, তুমি এই জিনিসটা করো।
তৃতীয়ত আপনাকে একটু তথ্য প্রযুক্তি থেকে দূরে নিয়ে যাই, তারা আমাকে ফিল্টারিং সিস্টেম নিয়ে কথা বলেছে। মাননীয় সভাপতি, আমরা যদি চীনে যাই, চীনে দেখতে পাবেন তারা তথ্য প্রযুক্তিকে এমনভাবে গঠন করেছে যে সারা বিশ্বের মানুষ জিনিসটাকে একেবারে গ্রহণীয় দেখতে পায় বা উৎকৃষ্ট মনে করে। কিন্তু তথ্য প্রযুক্তির এই উৎকৃষ্টতার পরেও চীনের যে সরকার আজকে উইঘুরদের উপর নির্যাতন চালাচ্ছে, তার পিছনে তাদের রাজনৈতিক কর্তৃত্ব এবং উগ্রবাদ বা বর্ণবাদ বেশি পরিমাণ গ্রহণযোগ্য। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতেই পারছি না, তারা অ্যালগোরিদমকে এমনভাবে সাজিয়েছে আমরা জানতেই পারছি না যে আজকে উইঘুর মুসলমানদের উপর কি পরিমাণ কষ্ট চাপ পড়ছে। পাশাপাশি আপনাকে একটু তথ্য প্রযুক্তি আড়ালে নিয়ে যায়। মাননীয় সভাপতি, আজকে যদি দেখেন সুদানের মতো যে আফ্রিকান দেশগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, যাদেরকে ভাবা হয় যে এরা হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে প্রায় 20 বছর পিছনে, এই সব দেশে যখন আমরা দেখতে পাই যে শুধুমাত্র উপজাতিদের উপর হামলাগুলো হয়, যাদের তথ্য প্রযুক্তির সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, যারা সোশ্যাল মিডিয়া কি তাই জানে না, তাদের এই যে হামলাগুলা, তার পিছনে তাদের অজ্ঞতা, তাদের মানবিক গুণাবলীর অভাব বেশি পরিমাণ কাজ করে। কখনো তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করারই সুযোগ থাকে না, তারা এখানে কিভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হবে। সর্বোপরি আমরা বিশ্বাস করি ফেসবুক বা হচ্ছে এই তথ্য প্রযুক্তিগুলো আপনি ঠিক করার সুযোগ আছে, আপনি প্রাইভেসি মেনটেন করতে পারবেন বা ফিল্টার সিস্টেম আপনার দেশে আছে। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের মানবিক মর্যাদার অভাব কিংবা এই অসাম্প্রদায়িক চেতনা যতদিন পর্যন্ত ঠিক না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার স্বাধীন বাংলাদেশে উগ্রবাদ কমবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবার বক্তব্য রাখবেন পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আবু সাঈদ। আবু সাঈদ, আপনার বক্তব্য উপস্থাপন করুন। শুরু করছি কবি রৌদ্রের একটি কবিতা দিয়ে। মানুষের মনই আগুন, যদি বাতাস পায় জ্বলে ওঠে। সেই বাতাসটাই হচ্ছে মাননীয় সভাপতি আজকের দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকের বিষয়টি কি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। অনুঘটক জিনিসটা কি আমরা পরিচিত আছি বিষয়টা নিয়ে, এবং আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের সংজ্ঞায়নের ক্ষেত্রেও তারা এই জিনিসটাই ফলো করেছেন। তো আসলে তারপরেও তারা যে সকল যুক্তি দিয়েছেন, এই যুক্তিগুলো আসলে আজকের বিতর্ক মঞ্চে মানে মানানসই নয়। কারণ মাননীয় সভাপতি, আজকে অনুঘটক বলতে কি বোঝাচ্ছি আমরা? অনুঘটক এমন একটা জিনিস যা নিজে কোনো ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত না হয়ে একটি জিনিসের বা একটি ঘটনার তীব্রতা বাড়িয়ে দেয়। মনে করেন আমি একটা জিনিসের মধ্যে আগুন দিলাম, তার অগ্নিকাণ্ডের যে অগ্নিকাণ্ড চলতেছে, এই অগ্নিকাণ্ডের মধ্যে আমি যে ইয়ে করতেছি, এই যে কারণটা কিন্তু আসলে অনুঘটক নয়। কিন্তু এখানে যদি আমি বারুদ ছুড়ে মারি, সেই বারুদটা হবে অগ্নিকাণ্ডের অনুঘটক, কারণ ওই বারুদের জন্য অগ্নিকাণ্ডটা আরো বেশি তীব্র হয়ে উঠবে এবং আরো বেশি বড় হবে। মানে সভাপতি, লক্ষ্য করুন আজকে বিপক্ষ দলের প্রধান কাজটা কি ছিল। তারা দেখে যাবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক কেন নয়, এবং যদি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান অনুঘটক না হয় তাহলে প্রধান অনুঘটকটা কি। তারা বলেছেন মাননীয় সভাপতি, তারা বলেছেন যে মানবিক গুণাবলীর অভাব এবং ক্ষমতার যে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা এবং পাওয়ারের যে নেগেটিভ ব্যবহার, ওই জিনিসটাকে তারা প্রধান হিসেবে দায়ী করেছেন। মাননীয় সভাপতি, আমরা একটা সিম্পল জিনিসের মাধ্যমে এই জিনিসটাকে খণ্ডায়ন করতে চাচ্ছি। তা হলো এই যে জিনিসটা তারা বলেছেন যে মানবিক গুণাবলীর অভাব রয়েছে, তারা বলেছেন যে ক্ষমতার অপব্যবহার রয়েছে। এই জিনিসটা আগেও আমাদের পৃথিবীতে ছিল, এটা আগেও ছিল, বহুকাল আগ থেকেই চলে আসছে, এখনো রয়েছে। কিন্তু এই জিনিসটা আসলে বর্তমানে তীব্র কেন হয়েছে? এই যে সাম্প্রদায়িক আক্রোশ, এই জিনিসটা বৃদ্ধি আসলে কিভাবে পেয়েছে, ওই জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে। নট দ্যাট আমরা এই কোন কারণে সাম্প্রদায়িক আক্রোশটা হচ্ছে এই জায়গায়। মানে সভাপতি, লক্ষ্য করুন আমরা বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন প্রধান অনুঘটক, কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বায়াসড একটা অ্যালগোরিদম রয়েছে। আমরা দেখেছি মাননীয় সভাপতি, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন একটি রথযাত্রার ভিডিওকে বম্ব অ্যাটাক অন হিন্দু ওমেন এরকম অপ্রীতিকর ক্যাপশন দিয়ে চালিয়ে দেওয়া হয় এবং টুইটারের অ্যালগোরিদম সেই জিনিসগুলোকে ভাইরাল করে তোলে, এরকম অসংখ্য ভিডিও মাননীয় সভাপতি 150 মিলিয়নেরও বেশি ভিউ পায়, এবং যার ফলশ্রুতিতে মাননীয় সভাপতি ভারতের মহারাষ্ট্রতে এবং উত্তরপ্রদেশে দলে দলে মুসলমানদের উপর আক্রমণ করা হয়। কারণ কি? কারণ বাংলাদেশের মধ্যে মাইনরিটি হিন্দু যারা রয়েছেন তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু মাননীয় সভাপতি, এই যে ভিডিওগুলো ছড়ানো হয়েছিল তোর মধ্যে 96% ভিডিওগুলোই ছিল ভুয়া। এই রিপোর্টটা পেশ করেছে দ্য রিউমার স্ক্যানার এবং প্রকাশিত হয়েছে দ্য রিয়েল স্টার পত্রিকায় 19 আগস্ট 2024 তারিখে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন তারা কেন বলছেন, প্রতিপক্ষ দল থেকে যে তাদের যুক্তিগুলো এসেছে, তাদের যুক্তিগুলো ঠিক কিন্তু তাদের দৃষ্টিকোণটা ভুল। কারণ তারা মানুষের, আমরা কখনোই বলতেছি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র কারণ বা একমাত্র অনুঘটক, এরকম কিছুই না। তাদেরকে দেখিয়ে যাওয়া উচিত ছিল যে প্রধান অনুঘটকটা কি, নট দ্যাট প্রধান কারণটা কি। প্রধান কারণ হতে পারে ভাই, ঠিক আছে, আপনি যে বলতেছেন যে আমাদের ক্ষমতার অপব্যবহার করতেছে, ওই জিনিসটা হতে পারে আমাদের সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান কারণ। বাট
প্রধান অনুঘটকটা কি, কোন জিনিসটার কারণে এই যে সামাজিক সাম্প্রদায়িক আক্রোশটা হচ্ছে, এই জিনিসটার তীব্রতা কিসের মাধ্যমে লাভ করছে? যে আপনি যে আপনার উদাহরণ থেকেই আমি যদি বলি, রাজনৈতিক দলগুলো আসলে বর্তমানে তাদের ফেভারের জন্য বর্তমানে কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইউজ করছে, তারা এক ডাকে, তারা একটি স্ক্রিনশটের মাধ্যমে, একটি এডিটেড ছবি, একটি বানোয়াট গল্পের মাধ্যমে, তারা ফেসবুকে পোস্ট করার মাধ্যমে তারা একটি সমগ্র জাতিকে, সমগ্র গ্রুপকে তাদের পক্ষে নিয়ে আসতে পারছে। এবং এটাই হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুঘটকের রোলটা। এই অনুঘটক হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা কাজ করছে, মেইনলি ইউজ করছে আপনি যারা, আপনারা যাকে দায়ী করছেন রাজনৈতিক সংগঠনগুলা, তারাও ইউজ করছে এবং ব্যক্তি স্বার্থে অনেকে ইউজ করছে। তো আমরা আপনাদের সাথে কখনোই দ্বিমত পোষণ করি নাই, আপনারা যে জিনিসগুলো বলেছেন সেগুলো সঠিক, কিন্তু আজকের বিতর্কের সাথে মানানসই নয়। আজকের বিতর্কের সাথে আপনারা বলতে পারতেন সংবাদ মাধ্যমের কথা, আপনারা বলতে পারতেন যে হলুদ সংবাদ মাধ্যম যারা রয়েছে তারা হয়তো বা অপপ্রচার করছে, তারা হয়তো বা অনুঘটক হিসেবে কাজ করছে। আপনারা বলতে পারতেন যে মানুষজন একজন আরেকজনের কানে কানে গিয়ে কথা বলতেছে, তারা অনুঘটক হিসেবে কাজ করছে। বাট আপনারা আলটিমেটলি যে জিনিসগুলো বললেন সেগুলো ছিল কারণ, ওই জিনিসগুলো আসলে অনুঘটক না। তো মাননীয় স্পিকার, আজকের বিতর্ক মঞ্চে আমি মনে করি আমাদের দল থেকে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল ওইগুলো আসলে স্ট্যান্ড করে, মানে আজকের বিতর্কের সাথে, বিতর্কের বিষয়ের সাথে মানানসই, এবং তাদের যে যুক্তিগুলো ছিল সেগুলো ছিল অন্য একটি পার্সপেক্টিভ থেকে। আজকের বিতর্কের যে বিষয় ছিল ওইটার সাথে সম্পৃক্ততার কোনো পাওয়া যায়নি মানুষ সভাপতি। লক্ষ্য করুন, আমরা যে জিনিসগুলো বলেছি, ডিজিটাল সাক্ষরতার অভাব বা যে অ্যানোনিমিটি, মানুষ সভাপতি লক্ষ্য করুন 2012 সালের একটি কাহিনী, যেখানে একজন বৌদ্ধ ব্যক্তি কোরআনকে অবমাননা করছেন এরকম একটি এডিটেড ছবি একটি ফেক আইডি থেকে পোস্ট করা হয়, যা রাতারাতি ভাইরাল হয় এবং পরবর্তী দিনে 25,000-এরও বেশি মানুষ তারা সহিংসতা করেন এবং 24টি বৌদ্ধ মন্দির ভেঙে ফেলা হয়, 75টি ঘর বাড়ি জ্বালিয়ে ফেলা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে তারা এই ছবিটা ছিল এডিটেড। অর্থাৎ মানুষ সভাপতি, মানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অ্যানোনিমিটি রয়েছে, অর্থাৎ যে কেউ চাইলে যে কোনো কিছু পোস্ট করতে পারছে এবং এই জিনিসটা আসলে ভেরিফাই করার কোনো সুযোগ নেই। তার জন্য মানুষ সভাপতি আমরা মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রতিক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের দলনেতা অনিন্দা প্রতিম সিনহা, আপনার বক্তব্য উপস্থাপন করুন। আজকে এই বিতর্কে যখন বারবার বলা হয় যে অনুঘটক অর্থটা কি, তখন পক্ষ দল যখন এটাকে না শুনে কতগুলো ডাহা মিথ্যা কথা বলে আজকে তারা বিতর্কটাকে উপস্থাপন করার চেষ্টা করে, তখন আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমাকে আবার বলতে হয় যে অনুঘটক এই কথাটার অর্থটা কি। অনুঘটক হলো এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনার এই ঘটনাটার কে আরো ত্বরান্বিত করে বা ঘটনাকে মানুষ যেন আরো বেশি পরিমাণে রিয়্যাক্ট করে, এই জিনিসটা একটা মাধ্যম তৈরি করে দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই সমস্ত সাম্প্রদায়িক আক্রোশগুলো দেখেন, তখন অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যদি তথ্যটা ভুল হয়, মানুষেরা জানতে পারে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে, কিন্তু তারপরে সে কিভাবে রিয়্যাক্ট করবে এইটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের হাতে থাকছে না। তার মানে যখন আপনি জিনিসটা দেখছেন, আপনি হয়তো দেখছেন যে ঠিক আছে এই মন্দিরটাকে ভাঙার জন্য মানুষ যাচ্ছে, আপনি হয়তো সেখানে যাবেন যে দেখার জন্য, যে ঠিক আছে আমি যাই যে কি হচ্ছে এটা দেখার জন্য, কিন্তু ওখানে আপনার বিভিন্ন মানুষ থাকবে যারা কিনা আপনাকে প্রভাবিত করবে যে না আপনাকে এই জিনিসটা করতেই হবে কারণ এই জিনিসটা খারাপ। সুতরাং আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি দেখছেন, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আপনি কিভাবে আপনার কাজগুলোকে সেখানে উপস্থাপন করবেন, এই পুরো জিনিসটা নির্ধারণ করছে কিছু মানুষের উপর যারা কিনা এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন ব্যবহার করা হয়, তাদের কথা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম এটা হচ্ছে সর্বোচ্চ ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। সুতরাং এই সমস্ত মানুষ যাদের কিনা এই সমস্ত উদ্দেশ্য আছে, তারা সবসময় এটাকে ব্যবহার করার চেষ্টা করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তারা কিভাবে রিয়্যাক্ট করবে এই জিনিসটা তাদের হাতে থাকছে না। আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবে 2017 সালে যখন মিয়ানমারে রাখাইনদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হলো, তাদেরকে বলা হলো তারা এই দেশে থাকার যোগ্য না, তখন কিন্তু ফেসবুক বা টুইটার বিভিন্ন জায়গায় ব্লু ভেরিফিকেশন ওয়ালা পেজগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্ত ভুল তথ্য ছড়ানো হয়েছিল বা আক্রোশমূলক তথ্য করা হয়েছিল। আপনার প্রথম বক্তা যখন বলে দিয়ে যায় যে হচ্ছে হিংসা বিদ্বেষ বা আক্রোশ যখন ছড়ায়, তখন তারা কোনো বিশ্লেষণ আমাকে দিয়ে যায় না। তারা দ্বিতীয় বক্তা যখন এসে বলে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ঠিক এই জিনিসটাই সত্য, কারণ যারা মানুষকে প্রভাবিত করতে চায় তারাই এটা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। সুতরাং তারা এই যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষকে আপনি ধর্মের নামে বিভিন্ন জিনিস করাতে পারবেন, তারা এই জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করে। এই জিনিসটাই আপনার মূল অনুঘটক। আপনি যদি দেখেন আজকের এই বিতর্কের প্যারামিটারগুলো কি ছিল, যে হচ্ছে আপনার অ্যালগোরিদমের মাধ্যমে যে যখন আপনি
মানুষের কাছে ভুল তথ্য ছড়াচ্ছেন। সুতরাং আপনি যখন বন্দুক দিয়ে গুলি করছেন তখন আপনি গুলিকে দায়ী করছেন, আপনি নিজেকে দায়ী করছেন না। দ্বিতীয়ভাবে আপনি যখন যখন আপনার ব্যবহারকারীর মধ্যে সচেতনতা থাকবে না, তারা যখন সচেতন হবে না, তখন তারা এই ভুল তথ্যটাকে নিয়ে তারা এটাকে যাচাই বাছাই না করে এটা তারা নিজেদের মতো রিয়াক্ট করার চেষ্টা করবে, বা বিভিন্ন মানুষ তাদেরকে প্রভাবিত করার করবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যেমন বাংলাদেশ অথবা এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অথবা আফ্রিকার এই যে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে কেন সাম্প্রদায়িক আক্রোশ বেশি পরিমাণে ছড়ায়? কারণ এখানে মানুষের শিক্ষাটা ঠিকমতো পৌঁছায় না, একদম গ্রামীণ পর্যায়ে মানুষকে ঠিকমতো শিক্ষিত করা হয় না, মানুষকে সচেতন করা হয় না। অন্যথায় আপনি যদি দেখেন যে প্রথম বিশ্বের দেশগুলোতে, আমেরিকা কিংবা বিভিন্ন এরকম দেশগুলোতে, সেখানে কিন্তু সাম্প্রদায়িক আক্রোশ ওই পরিমাণে ছড়ায় না, কিন্তু সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি উন্নত পর্যায়ে আছে। সুতরাং সবচেয়ে বেশি উন্নত পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার পরেও যখন তাদের কাছে এই সুযোগটা থাকছে যে আমি মানুষকে প্রভাবিত করতে পারবো, কিন্তু সেখানে মানুষকে প্রভাবিত করা যায় না, কারণ মানুষ এখানে সচেতন, মানুষ এখানে বোঝার চেষ্টা করে যে ঠিক আছে আমি কি করতে হবে কি না করতে হবে সেটা নিজেদের মতো চিন্তা করার সুযোগ থাকে। কিন্তু আপনার তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে মানুষ যখন নিজেরা সচেতন হয় না, নিজেরা বুঝতে পারে না যে ঠিক আছে কোনটা ঠিক কোনটা ভুল, যাচাই বাছাই না করে যখন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই জায়গাতেই মূল সমস্যাটা। সুতরাং আপনার যখন যেখানে মানুষের মধ্যে সচেতনতা নাই, যখন মানুষ এগুলো বুঝতে পারে না যে ঠিক আছে আমার কি করতে হবে বা আমার সিদ্ধান্ত কিভাবে নিতে হবে, যখন তারা এগুলোকে বুঝতে পারে না, ঠিক সেই জায়গাটাই সমস্যাটা তৈরি হয়। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যাটা তৈরি হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত তারা এই জিনিস সম্পর্কে জানতে পারে, মানুষকে সারফেস লেভেলের একটা জ্ঞান দেওয়া হয়, কিন্তু সেই জ্ঞানের উপর বেস করে বা জ্ঞানের উপর ভিত্তি করে তারা কিভাবে রিয়াক্ট করবে বা কিভাবে কাজ করবে, এগুলো সম্পূর্ণ থাকে মানুষের উপর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ চালায়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিজে চলে না কখনো, মানুষ এগুলাকে চালায়, মানুষ এগুলা থেকে জানে, মানুষ এগুলার নিজের মতো কাজ করে। সুতরাং এই পুরো ঘটনাটা একদম শেষে করে যে মানুষ কিভাবে এখানে কাজ করছে। সুতরাং আমি যদি সামাজিক সচেতনতা, আমি যদি নিজের সচেতনতা বৃদ্ধি না করি, তাহলে আমি কখনোই এই সাম্প্রদায়িক আক্রোশগুলোকে মোকাবেলা করতে পারবো না, এবং এই জন্যই আমি বিশ্বাস করি বিপক্ষ দল আজকে বিতর্কে জয়ী হয়। এবার যুক্তি খণ্ডনের পালা। পক্ষ দলের দলনেতা আবু সাঈদ, আপনি পুরো জিনিসটার উপর আপনার যুক্তি খণ্ডনগুলো করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আবার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন তাদের যে যুক্তিগুলো আসলে আজকের বিতর্কের গণ্ডির মধ্যে স্ট্যান্ড করছে, ওইগুলোই আমি যদি ভাঙার চেষ্টা করি। তারা প্রথমত মাননীয় সভাপতি আমাদের যুক্তিগুলোকে আসলে কিভাবে খণ্ডন করেছেন। তারা বলেছেন যে মানুষজন যদি আরেকটু বেশি সচেতন হতে পারে, তাইলেই তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে আক্রোশটা সৃষ্টি হচ্ছে বা আক্রোশের যে বৃদ্ধি হচ্ছে, এই জিনিসটা হতো না। তো এই জিনিসটা আসলে কিভাবে এতটাই লেম, কারণ তারা নিজেরাই বলতেছেন যে মানবিক গুণাবলীর অভাবেই আসলে এই জিনিসটা হচ্ছে, মানে আমাদের বর্তমান পৃথিবীতে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধি পাচ্ছে। তো ওইভাবে আসলে আমিও একটি লেম খণ্ডায়ন করতে পারি যে আমি যদি মানবিক হই তাহলেই তো হয়, তাহলেই তো আমি এই আক্রোশটা বৃদ্ধি আর পায় না। এই মানুষ সভাপতি এই যে আর্গুমেন্ট তারা যেটা দিয়েছেন, এই জিনিসটা আসলেই একেবারেই আমাদের বিতর্কের গণ্ডির মধ্যে থাকে না। মানুষ সভাপতি লক্ষ্য করুন, তারা বলেছেন, তাদের থেকে একটি ভালো আর্গুমেন্ট ছিল, যে যুক্তিটা ছিল, তারা বলেছেন যে বর্তমানে যে আমরা বিভিন্ন ইনসিডেন্টের কথা বলেছি, যে 2021 সালে দুর্গাপূজার মণ্ডপে কোরআন শরীফ রেখে একটি পিকচার তোলা হয়েছিল এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে আমরা এর অনেক কনসিকুয়েন্স দেখতে পারি। তারা বলেছেন যে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম হতো না, তাহলে কি এইসব ঘটনা ঘটতো কি না। আমরা মানি ওই সব ঘটনা ঘটতো, কিন্তু এর যে কনসিকুয়েন্সেস, এর যে ফলাফল, এই জিনিসটা বর্তমানের মতো তীব্র হতো না। কারণ সভাপতি আমরা লক্ষ্য করতে পারি, এই যে একটা ঘটনা ঘটেছে কোথায়, একটা ক স্থানে ঘটেছে, কিন্তু এর বিস্তারটা কোথায় হয়েছে, খ স্থানে, গ স্থানে। এর বিস্তারের বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ সভাপতি আপনাকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের ধর্মীয় অনুভূতিটা অনেকটাই নাজুক। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের ধর্মীয় অনুভূতিটা এতটাই নাজুক যে তাকে এই জিনিস নিয়ে আপনি যখন একটি পোস্ট সে দেখবে, সেটাকে সে যাচাই করার মতো তার সিচুয়েশন থাকে না, যে এটা কি ঠিক নাকি এটা কি ভুল নাকি এটা কি কোনো ধরনের গুজব। তো আপনাকে ওই প্রেক্ষাপটটা চিন্তা করেই এই জিনিসটা বলতে হবে। আপনি জাস্ট বলে গেলেন যে আমাকে সচেতন হতে হবে, আমাকে আরো একটু স্ট্রং হতে হবে, আমার ধর্মীয় সেন্টিমেন্টকে আরো হার্ড করতে হবে, এরকম কথাবার্তা বলে গেলে আসলে হয় না। কারণ আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলছেন, আপনি আবার বলছেন যে ওই দেশে তো মানুষ এরকম করে না। তো ভাই, আমি তো ওইরকমও বলতে পারি যে ইসরায়েল, গাজা, ফিলিস্তিন, ওইখানে যুদ্ধ হইতেছে, আমার জাপান, কোরিয়াতে তো যুদ্ধ হচ্ছে না। তো এই দিক দিয়ে কি আমাদের মানে এই জিনিসটা কি আলটিমেটলি বেটার হয়ে যায়? অবশ্যই না। এই ধরনের লেম খণ্ডায়নটা আসলে আজকের বিতর্কের গণ্ডিতে আমরা গ্রহণ করতে পারি না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, তারা বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি মাধ্যম মাত্র, এটি
দিয়ে তারা মানুষের একটি উদাহরণ দিয়েছেন, সম্ভবত কি একটা দিয়েছিলেন মানুষ সভাপতি। আমি যদি এটার উদাহরণটা আরেকটু ভালোভাবে দিই, আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে একজন মানুষকে তুলনা করতে পারবে না। একজন মানুষ, মনে করেন আপনাকে আমি ছুরি দিয়ে আঘাত করব নাকি হাতুড়ি দিয়ে আঘাত করব, কোনটা দিয়ে আঘাত করলে আপনার তীব্র মানে আপনি আঘাতপ্রাপ্ত বেশি হবেন, ওই জিনিসটা আপনাকে আজকের বিতর্কটা ছিল। নট দ্যাট আমি কেন আপনাকে আক্রমণ করছি, আমি কোন উদ্দেশ্যে আপনাকে আক্রমণ করছি, ওইটা না। আজকের বিতর্কে আপনি এই জিনিসটা প্রমাণ করে যাওয়া উচিত ছিল যে আমি কি ছুরি দিয়ে আক্রমণ করলে আপনার আঘাতটা বেশি পাবেন, নাকি আমি যদি হাতুড়ি দিয়ে আপনাকে আক্রমণ করি তাহলে আপনার আঘাতটা বেশি হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের পালা। দলনেতা প্রতিম সিনহা, আপনি আপনার যুক্তি খণ্ডন করুন। শুরু করতে চাই একটি কথা দিয়ে। তারা আমাকে বলে যে হচ্ছে মানে আপনি আমাকে বলেন যে আপনি আমাকে প্রথমে আঘাত কেন করবেন? আপনার আঘাত করার বিষয়টা আসতেছে কোত্থেকে? সুতরাং আপনাকে আগে বুঝতে হবে যে আপনি মানুষকে আঘাত করবেন কেন? আপনার এই মানসিকতা থেকে আগে বের হতে হবে। সুতরাং আপনাকে আগে নিজেতে সচেতন হতে হবে যে আমি আমার দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করব এবং প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আমি কাজ করব। সুতরাং এখানে আঘাত করব কি করব না এই জিনিসটা আগে গুরুত্বপূর্ণ। তারপর আপনি বলে যান যে হচ্ছে মানুষ কিভাবে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে মানুষ হচ্ছে রিয়্যাক্ট করবে, কিন্তু মানুষ যখন রিয়্যাক্ট করবে সেই মূল দায়িত্বটা থাকে মানুষের কাছে। একদম নিম্ন স্তরের পর্যায়ে যায় মানুষের কাছে সেই দায়িত্বটা যে মানুষ সেখানে কিভাবে রিয়্যাক্ট করবে। সুতরাং আপনি যদি একজন মানুষকে দেন যার কিনা সঠিক সচেতনতা আছে, যে কিনা বুঝতে পারে যে ঠিক আছে যে আমি যদি এই কাজটা করি তার পরিপ্রেক্ষিতে কি কি জিনিস ঘটতে পারে, যখন সেগুলোকে বিশ্লেষণ করবে তখনই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং সে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা দেখেও তখন সে বিশ্লেষণ করে হয়তো এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে ঠিক আছে আমার এই ঠিক আছে আমার এই কাজটা করা ঠিক হবে না। তৃতীয়ত, আপনি যখন ধর্মভীরু হন তখন আপনি ধর্মকে বিশ্বাস করে বা আপনার ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সুতরাং এইখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো মূল ফ্যাক্ট হচ্ছে না, আপনার মূল জিনিসটা হচ্ছে যে আপনি ধর্ম বিশ্বাসকে। সুতরাং এই তিনটা ক্ষেত্রেই আপনার চলে আসছে যে মানুষের বিশ্বাসটা কিরকম, মানুষের সচেতনতার লেভেলটা কিরকম, বা মানুষ কিভাবে বিশ্বাস করছে। সুতরাং আপনার এই প্রত্যেকটা জিনিস আপনার মনস্তাত্ত্বিক বিষয় আসছে, আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন বা আপনার বস্তুজাগতিক ইসে আসছে না। সুতরাং আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে যখন আপনি উন্নত করবেন, যখন আপনি চিন্তা করতে শিখবেন, যখন আপনি বিশ্লেষণ করতে শিখবেন, যখন আপনার মানবিক গুণাবলীগুলো আসবে, যখন আপনি বিশ্বাস করবেন যে ঠিক আছে আমার দেশের একটা নাগরিকের উপরও আমি কোনো আঘাত হানতে দিব না, ইভেন ইফ যদি তারা কোনো অন্যায় করে আমি সেখানে আইনের মাধ্যমে যাব, আইনের মাধ্যমে সেখানকার সুরাহা করব, সেই সময় মানুষজন বুঝতে পারবে যে ঠিক আছে আমার এই জিনিসটা করা উচিত না, আমার এই জিনিসটা করা যাবে না। কারণ একজন মানুষ, একজন নাগরিক যদি কোনো সাম্প্রদায়িকভাবে কোনো ভুল কাজ করেও থাকে, সেইখানে আপনি সেখানে আইন হাতে তুলে নিতে পারেন না, আপনার সেখানে আইন প্রণয়নকারী সংস্থা আছে, আপনি তাদের কাছে যাবেন। সুতরাং একটা মানুষের কাছে যখন একজন নাগরিক হিসেবে সে তার দায়িত্বগুলো সম্পর্কে জানবে, দায়িত্বগুলো পালন করতে পারবে, ঠিক তখন সচেতনতার মাধ্যমে সে বুঝতে শিখবে যে না আমার এখানে এই কাজটি করা যাবে কি করা যাবে না, এখানে আমার আইনের আশ্রয় নেওয়া যাবে কি যাবে না। সুতরাং আপনি যখন মনস্তাত্ত্বিকভাবে মানুষকে উন্নত করতে পারবেন, ঠিক তখনই আপনি সাম্প্রদায়িক আক্রোশের জিনিসগুলোকে আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবেন। পরিশেষে বলতে চাই, বাংলাদেশকে যদি উন্নত করতে হয় তাহলে 16 কোটি মানুষকে আমরা কোন ধর্ম বা কোন জাতের এই সব জিনিসগুলো ভুলে এক বাংলাদেশী হিসেবে আমাদেরকে চেতনাভাবে উন্নত হতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক আক্রোশগুলো যেন বৃদ্ধি না হয়, এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর আমি একজন মানুষ হিসেবে কিভাবে আমার দায়িত্বগুলোকে পালন করছি। ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। আমি যদি বিপক্ষ দলের পক্ষ থেকে বলি, যোগাযোগ মাধ্যম আক্রোশ বৃদ্ধি করবে কিভাবে? আক্রোশ ছড়িয়ে দিতে পারে, বৃদ্ধি হবে কি হবে না সেটা তো নিজের উপর, নিজের মন মানসিকতার উপর। আমি যদি বুঝতে পারি যে আমার সাম্প্রদায়িক আক্রোশ থাকা উচিত না, তাহলে যেভাবেই আসুক না কেন, যেই অনুঘটকই আসুক না কেন, আমার আক্রোশ কিন্তু বৃদ্ধি পাবে না। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে আক্রোশ বৃদ্ধির অনুঘটক হিসাবে কাজ করতে চাই, তাহলে আমি তো উল্টোভাবেও বলতে পারি যে আক্রোশটাকে কমানোর জন্য তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায়। আর যদি পক্ষের দিকে বলি, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে তো অনুঘটক। কারণ আগে তো কোনো একটা ঘটনা ঘটলে সেটি একটা
কনফাইন্ড থাকতো, এত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারতো না। এবং মানুষ আজকাল যতটা না পত্রপত্রিকায় পড়ে তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। সেদিক দিয়ে চিন্তা করতে গেলে হয়তো এই যে আক্রোশ বৃদ্ধির একটা অনুঘটক হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চয়ই কাজ করে, কিন্তু সেটি কি প্রধান কিনা সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে। আমরা শুধু এটুকুই বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা ভালো কাজে যেন ব্যবহার করি, আর সামাজিক যোগাযোগ মাধ্যম যা বলে তাই যেন বিশ্বাস না করি। এটি যদি আমরা করতে পারি তাহলে এটাকে ভালো কাজে ব্যবহার করা যাবে। ডিনামাইট আবিষ্কার হয়েছিল কিন্তু ভালো কাজের জন্যে, পাহাড়কে ভেঙ্গে চূর্ণ করে খনিজ বের করার জন্যে। সেই ডিনামাইট দিয়ে কিন্তু এখন মানুষ মারা হয়। তো সামাজিক যোগাযোগ মাধ্যমকেও আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি, আমাদের সাম্প্রদায়িক আক্রোশ কমানোর জন্য ব্যবহার করতে পারি, কিংবা সেটি বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারি। প্রথমেই বলেছি দুই দলেই বিজয়ী, তারপরও এক দলকে তো আমরা বিজয়ী ঘোষণা করতে হয়। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে বিজয়ী দল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বিপক্ষে দল অভিনন্দন প্রথমেই বিজিত দলকে, তারপর বিজয়ী দলকে। আর শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ ফাইজুস সালিহিন। অভিনন্দন সালিহিন। আমরা যেটা ফলাফলে দেখতে পাচ্ছি, বিজয়ী দল এর ব্যালট হচ্ছে 3, বিজিত দলের ব্যালট হচ্ছে 0, অর্থাৎ ইউনানিমাসলি আমাদের বিচারক মণ্ডলী সর্বসম্মতক্রমে বিজয়ী দল ঘোষণা করেছেন। অভিনন্দন দু দলকেই। আগামী দিনে আরো ভালো করতে হবে। যারা বিপক্ষে দলে ছিলেন বিজয়ী, তাদেরকে আগামী দিনে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে। এখানে শেষ করছি আজকে বিতর্ক অনুষ্ঠান।